গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি থিবো মেরিসের ডোপামিন ডিটক্স। বইটি মূলত সেলফ হেল্প বা পার্সোনাল ডেভেলপমেন্টের কাজে আসে। এটি মোটিভেশনাল বা প্র্যাকটিক্যাল গাইডলাইন ধর্মী একটি লেখা। অনুবাদ করেছেন প্রীতম মুস্তাহিদ। পড়ছি এর প্রথম পর্ব। প্রাককথন। আপনি কি কোনো কাজ করতে গড়িমসি করেন? প্রায়শই নিজের ভেতরে অস্থিরতা অনুভব করেন এবং এজন্যে হাতে থাকা কোনো কাজে ফোকাস করতে পারছেন না? আপনার জীবন ইতিবাচক পরিবর্তন করতে পারে এমন গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আপনাকে আকৃষ্ট করতে পারছে না? যদি তাই হয়, খুব সম্ভবত আপনার প্রয়োজন হতে পারে ডোপামিন ডিটক্স। আজকের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষিপ্ত করার উপাদান এত বিস্তৃত যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মন স্থির করার ক্ষমতা অনেক দুষ্প্রাপ্য বস্তু হয়ে গিয়েছে। মনের অজান্তেই আমরা প্রভাবিত হচ্ছি অথবা অস্থির হয়ে পড়ছি। আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন আমাদের মূল কাজে ফোকাস হবার দরকার, তখন আমরা প্রায়ই দেখতে পাই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদের পেয়ে বসে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য যেসব করা দরকার তার বদলে আমরা হয় হাঁটতে বেরিয়ে পড়ি, অথবা কফি নিয়ে বসি, বা তখনই আমাদের ইমেইলগুলো চেক করবার কথা অথবা ফাইলগুলো সাজানোর কথা মনে পড়ে যায়। আমাদের যা একান্তভাবে সে সময় করা দরকার ছিল, সেটা ছাড়া বাকি সবকিছু করাকে আমাদের চমৎকার আইডিয়া বলে মনে হয়। প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারণে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল, সেটি হাত ফসকে যেতে থাকে। আমরা যতটুকু যোগ্য তার চেয়ে অনেক কম অর্জন করি, যতটুকু দরকার তার চেয়ে অনেক কম পারফর্ম করতে পারি। ভেতর থেকে আমরা এই অবস্থাটা বুঝতে পারি এবং আমাদের আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে। ফলশ্রুতিতে আমাদের ভিতরে জন্ম নেয় হতাশা, নিরাশা, উদাসীনতা, হিংসা, এমনকি রাগের। কিন্তু ব্যাপারটা এমন হবার ছিল না। যখন আপনি মনকে বিক্ষেপ করে ফেলে সেসবকে দূরে সরিয়ে নিত্য উদ্দীপনা এবং অস্থিরতাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন, তখনই আপনি আপনার অধিকাংশ চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং এর ফলে এভাবে আপনি আগের চেয়ে বেশি প্রোডাক্টিভ এবং সুখী থাকবেন। আপনি কি লক্ষ্য অর্জনের জন্য অপ্রয়োজনীয় উদ্দীপনা বা স্টিমুলাসগুলোকে পাশ কাটিয়ে আপনার ফোকাসকে ফিরিয়ে আনবার জন্য প্রস্তুত? যদি আরও নির্দিষ্ট করে বলি, তাহলে 48 ঘণ্টার এই ডোপামিন ডিটক্স আপনাকে নিচের এই সব জিনিস শেখাতে পারে। অতি স্টিমুলাস তথা উদ্দীপক সরিয়ে কাজে যেভাবে ফোকাস ও ধীরস্থির ভাব আনা যায়। সবচেয়ে বড় লক্ষ্য অর্জনের জন্য যে মূল কাজ করা দরকার, সেসবের প্রতি স্বাভাবিকভাবেই মোটিভেটেড থাকা যায়, গড়িমসি না করে। আনপ্রোডাক্টিভ কাজ তথা যেসব কাজ আপনার কোনো উপকারে আসে না, সেগুলো, সেই সাথে যে জিনিস আপনার মনকে বিক্ষিপ্ত করে, সেগুলোকে দূর করে আপনার ফোকাসকে অনেক গুণ বাড়িয়ে তোলা যায়। এইসবের যে কোনো একটির প্রতি যদি আপনি আগ্রহী থাকেন, তাহলে এই লেখাটা আপনার পড়া উচিত। দেখুন তো এটি আপনি কিনা। আপনি জানেন যে একটি মাত্র টাস্ক, করণীয় কাজ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার সামগ্রিক প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতার উপরে বিশাল প্রভাব পড়বে। এটা হয়তো আপনার প্রমোশনে সাহায্য করতে পারে অথবা আপনাকে মানসিক শান্তি দিতে পারে, কিন্তু সেই কাজটি আপনি কখনোই শুরু করছেন না। আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করার বদলে সকালে প্রথম কাজ হিসেবে ইমেল চেক করছেন, বা স্টক পোর্টফোলিও দেখছেন, ফেসবুক নিউজফিড স্ক্রল করছেন। খুব শীঘ্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আপনার কাছে কম আকর্ষণীয় মনে হবে। আপনি নিজেকে বলবেন, আরেক কাপ কফি খেয়ে নিই, বা ইউটিউবে আরেকটা মাত্র ভিডিও দেখে নিই। কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যত দেরি করতে থাকবেন, এটা শুরু করা তত কঠিন হতে থাকবে। আপনার আর আপনার কাজের মাঝে একটা অদৃশ্য মানসিক বাধা চলে আসবে, যেটা জয় করা আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে? যদি এমন হয়, তাহলে এই বই পড়ে আপনি উপকৃত হতে পারেন। এখানে আমরা সহজ মেথড বা পদ্ধতির কথা তুলে ধরব, যেখানে আপনাকে বিক্ষিপ্তকারী উপাদানগুলো সরিয়ে আপনার মূল টাস্ক বা কাজকে সহজে সম্পন্ন করতে এই মেথড ব্যবহার করতে পারেন। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে চান? ডোপামিন এবং এটি যেভাবে কাজ করে। আপনি আগেও ডোপামিনের নাম শুনে থাকতে পারেন এবং এর ব্যাপারে একটা আবছা ধারণা আপনার থাকাও অস্বাভাবিক নয়। এই অংশে আমরা বিস্তারিতভাবে ডোপামিনের ব্যাপারে বলবো। ডোপামিন এক ধরনের নিউরোট্রান্সমিটার, অর্থাৎ মস্তিষ্ক থেকে বের হওয়া এক বিশেষ বস্তু। যখন কেউ যৌন সম্পর্ক স্থাপন করে অথবা সুস্বাদু খাবার খায়, তখন এই ডোপামিন ক্ষরণ হয়।
উত্তেজনাকর পুরস্কার পাবার প্রত্যাশার ডোপামিনই তৈরি করে আমাদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করে। এটাকে বলা যায় এক ধরনের শক্তি যেটা আমাদেরকে কাজ করায়। বলা যায় এটা একটা অতি দরকারি নিউরোট্রান্সমিটার যেটা আমাদেরকে টিকে থাকতে, আমাদের সন্তান উৎপাদন ধারা বজায় রাখতে সহায়তা করে। খুব সম্ভবত আমি আপনি যে আজ টিকে আছি সেটার একটা অন্যতম প্রধান কারণ ডোপামিন। অন্যদিকে অনেকে ধারণা করে ডোপামিন আসলে আনন্দদায়ী কোনো কেমিক্যাল নয়। এটা শুধুমাত্র কোনো ঘটনার জন্য ডোপামিন ক্ষরণ মানেই আমরা যে এটার জন্য আনন্দ পাই, ব্যাপারটা এমন নয়। বস্তুত যদি আপনি গভীরভাবে দেখেন, আপনার খেয়াল হবে যখন আপনি আশাতীত ফলাফল পেয়ে যাবেন, আপনার সহসা নিজেকে খালি আর অপূর্ণ মনে হবে। আসল সত্য হচ্ছে আপনি যে পূর্ণতার পেছনে ছুটছেন, কোনো পরিমাণ উদ্দীপনাই সেটির জন্য যথেষ্ট নয়। যদিও আমাদের অধিকাংশই সার্বক্ষণিকভাবেই উদ্দীপ্ত থাকি এবং অন্য কোনো উৎস খুঁজতে থাকি যেটা ডোপামিনের নিঃসরণ ঘটাতে পারে। আমাদের মনে হতে পারে আমরা আরও বেশি চাই, আর আমরা কখনোই সন্তুষ্ট নয়। যত আমরা স্টিমুলেশন বা উদ্দীপনার পেছনে ছুটি, তত এই ব্যাপারটা খারাপ হতে থাকে। এখন আপনি আপনার নিজের জীবনের দিকে তাকান। আপনি কিসে আসক্ত? আপনার জীবনে কোনটা কাম্য? আপনার স্টিমুলেশনের প্রধান উৎস কি? এইসব জিনিস কি আসলেই আপনাকে সুখী করতে পারছে? এই প্রশ্নগুলো যদি আপনি বিবেচনা করেন, আপনি দেখবেন কিছু অতি উদ্দীপক কাজ, ভিডিও গেম খেলা, সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিমজ্জিত রাখা অথবা ইমেল দেখা আপনাকে আসক্ত করে রেখেছে। যখন আপনি এসব কাজ করতে থাকবেন, তখন আপনি আত্মনিয়ন্ত্রণ হারাতে থাকবেন। আপনি আরও বেশি উদ্দীপনা তথা স্টিমুলেশন চাইবেন। যদিও এসব কিছুই আপনাকে আসল আনন্দ অথবা সন্তুষ্টি দিতে পারবে না, তবুও আপনি এই কাজগুলো ক্রমাগত করতে থাকবেন। আদতে আপনার পরবর্তী ডোপামিন নিঃসরণের রসদ দরকার, তাই নয় কি? এরকম উদ্দীপনাযুক্ত পরিস্থিতিতে যেসব কাজে অতিরিক্ত মনোনিবেশ দরকার, সেসব কাজ করা কঠিনতর হয়ে পড়ে। ফলশ্রুতিতে আপনি গড়িমসি করা শুরু করবেন। আপনার যে বই লেখা শুরুর পরিকল্পনা ছিল, আপনি তা পেছাতে থাকবেন। যে নতুন উদ্যোগ আপনার নেবার কথা ছিল, আপনি তা সরিয়ে রাখবেন, অথবা আপনার দায়িত্বপ্রাপ্ত আসল প্রজেক্ট আপনি পিছিয়ে দেবেন। মূল কথায়, বিবর্তনের প্রেক্ষাপট বিবেচনা করলে নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি অথবা নিজের টিকে থাকার তাগিদে যেসব কাজ আপনাকে পুরস্কৃত হবার অনুভূতি দেবে, ডোপামিনের ভূমিকা আপনাকে সেসব কাজের জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাওয়া। এটাই আসলে ডোপামিনের মূল কাজ। দুর্ভাগ্যবশত আজকের দুনিয়ায় এই পদ্ধতি ছিনতাই করা হয়েছে। ফলশ্রুতিতে অনেক অনিচ্ছাকৃত পরিণতির সৃষ্টি হচ্ছে, যেসব নিয়ে আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। আপনি কোন সব বিষয়ে আসক্ত? স্টিমুলেশন তথা আপনার উদ্দীপনার মূল উৎস কি? এসব কি আসলেই আপনাকে সুখী করে? সমস্যা। বিবর্তন অনুযায়ী ডোপামিন যে ভূমিকা রাখে তা আমরা আগের অংশে দেখলাম। এই অংশে আমরা দেখব এই নিউরোট্রান্সমিটার কেন ছিনতাই হয়ে যাচ্ছে। পাশাপাশি আজকের সমাজে ডোপামিনের এই ফাঁদ থেকে সুরক্ষা পাবার জন্য আপনি যা করতে পারেন। নিউরোট্রান্সমিটার আমরা আরও চাই। ডোপামিনকে আপনি এমন একটা অণু ভেবে নিতে পারেন যেটা আপনার আরও পেতে ইচ্ছে করবে। এর কারণ, যেসব পরিবেশ বা কাজ আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়, আপনি চাইবেন পরবর্তী নিঃসরণ কখন ঘটবে। বস্তুত এই যে নিজের মাঝে ডোপামিনের ক্ষরণ ঘটানোর কৌশল আরও অনেক আসক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। মাদকাসক্ত মানুষেরা মাদক গ্রহণ বা মাদক সেবনের মাধ্যমে ক্রমাগত ডোপামিনের নিঃসরণ ঘটাতে থাকে। এতে আসলে তাদের এসব উদ্দীপকের প্রতি টলারেন্স বা সহ্য ক্ষমতা বাড়তে থাকে। ফলস্বরূপ আগের মতো অভিজ্ঞতা বা স্বাদ পেতে তাদের বেশি উদ্দীপনা বা মাদকের দরকার হয়। যাই হোক, আসক্তি কেবলমাত্র মাদক বা মদের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যি বলতে অনেক কাজই আসক্তি ঘটাতে পারে, যেমন জুয়া, শপিং, ভিডিও গেম, কাজ, সেক্স, স্মৃতি রোমন্থন, অনুশীলন। আপনার এর মাঝে কোনটা? বর্তমানে আপনি কি কোনো কিছুতে আসক্ত? যদি সারাদিনে এমন একটি কাজ যেটা ছাড়া আপনি থাকতে পারেন না, তার মানে দাঁড়ায় আপনি সেই কাজে কিছুটা হলেও আসক্ত। সৌভাগ্যক্রমে আমরা কিছু পরেই দেখতে পাব, আমরা প্রতিদিন যেসব স্টিমুলেশন বা উদ্দীপনা পাই, সেসবের পরিমাণ কমানোর অনেক রাস্তা আছে, এবং যদি আমরা এসব উদ্দীপকের মুখোমুখি হওয়া কমাতে পারি, প্রাকৃতিকভাবেই আমাদের ফোকাস বাড়বে, উৎপাদনশীলতাও বেড়ে যাবে।
এখন চলুন দেখি আজকের এই দুনিয়ায় কিভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনতাই করা হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আবার কিভাবে নির্দিষ্ট কাজের মাধ্যমে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবেন। চলুন ব্যাপারটা দেখে আসি। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে একটা পূর্বের অভিজ্ঞতা লিখুন যেটা আপনি বন্ধ করতে পারছিলেন না। এমন কি কোনো কাজ ছিল যে আপনি একটি পুরো দিন সেটা থেকে দূরে থাকতে পারতেন না? সেটাও লিখে ফেলুন। আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই হয়ে যাচ্ছে। আপনার ফোকাস আপনার একটি দুষ্প্রাপ্য সম্পদ, যে কারণে বিপণন ব্যবসায়ীরা আপনার মনোযোগ আকর্ষণের জন্য শত শত কোটি ডলার খরচ করতেও পিছপা হচ্ছে না। আপনাকে ধরে রাখতে অসংখ্য অ্যাপ সেভাবেই ডিজাইন করা হচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জানে আপনি যত সময় তাদের প্ল্যাটফর্মে ব্যয় করবেন, বিজ্ঞাপনের মাধ্যমে তাদের তত বেশি টাকা তারা আয় করতে পারবে। বস্তুত তাদের সবচেয়ে আধুনিক আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নোটিফিকেশনের ব্যবহার। ভেবে দেখুন তো, কতবার আপনি শুধু আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠতে দেখে কোনো একটা অ্যাপ খুলেছেন এবং অবচেতনভাবে আপনি কত সময় নষ্ট করেছেন। এটি যদি বছরের শত শত ঘণ্টার বেশিও হয় তাও আমি অবাক হব না। আর ধন্যবাদ দিই সেসব অত্যাধুনিক অ্যালগোরিদমকে যা ব্যবহার করে কোম্পানিগুলো আপনাদের আগের চেয়ে আরও ভালোভাবে ধরে রেখেছে। যে কোনো স্বাভাবিক বইয়ের দোকানের চেয়ে অ্যামাজন বা রকমারির বইয়ের সুপারিশ করার পদ্ধতি বেশি নিখুঁত এবং বিস্তৃত। এইভাবে ইউটিউবের সাজেশনগুলো ব্যাপকভাবে কাস্টমাইজড। ফেসবুক ব্যবহারকারীদের উপর গবেষণা করে বানানো অ্যালগরিদম নিশ্চিতভাবে আপনাকে অবাক করবে। উদাহরণস্বরূপ এই পরীক্ষাটা চালিয়ে দেখতে পারেন। আপনার ফেসবুকের নিউজ ফিডে যান, কিছু একটা বিষয়ের উপর ভিডিও দেখুন এবং দেখুন পরে কি হয়। আমি একদিন বাস্কেটবলের উপর একটা ভিডিও দেখেছিলাম, সাথে সাথেই আমি আরেকটা ভিডিও দেখার সুপারিশ পেলাম, সেটাও দেখে ফেললাম, তারপরে আরেকটা দেখলাম, এভাবে চলতেই থাকল। এখন এই অত্যাধুনিক অ্যালগরিদম তৈরির কিছু সুবিধা অসুবিধা রয়েছে। ইতিবাচকভাবে বললে আপনি আসলে কি দেখতে চান তা খুঁজে বের করা সহজ। নেতিবাচকভাবে বললে এটা আপনাকে কখনো শেষ না হওয়া লুপ বা প্যাচের মাঝে ফেলে দেয়, ফলে একটার পর আরেকটা ভিডিও দেখতে থাকেন। এ অর্থে তথ্য খোঁজা বা ভালোবাসার মানুষদের সাথে যোগাযোগের জন্য ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে এই ইন্টারনেটই আপনাকে ব্যবহার করতে থাকে। এর মাধ্যমে এটা আপনার ফোকাস বা মনোযোগ ছিনতাই করে, আপনাকে অনুৎপাদনশীল বানায়, পরিণামে আপনার মাঝে ভর করে অস্থিরতা। আপনার মস্তিষ্ক যে ছিনতাই হচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এই নোটিফিকেশন। যখন আপনি কোনো নোটিফিকেশন দেখেন কোনো পুরস্কার পাবার আশার মতো, আপনি সেটা খতিয়ে দেখতে যান আর ক্লিক করেন। এই ব্যাপারটা আপনার মস্তিষ্কের ডোপামিনের ক্ষরণ ঘটায়। যাই হোক, এটা আপনাকে আনন্দিত করে না বা সন্তুষ্ট করতে পারে না, বেশিক্ষণের জন্য তো নয়ই। মনে রাখবেন, ডোপামিন কোনো আনন্দ রসায়ন নয়, এটা কেবল একটা নিউরোট্রান্সমিটার। যখন কেউ কোনো আনন্দ পাবার আশায় বসে থাকে তখন এটা কার্যকর হয় এবং এই আনন্দ সাময়িক। নিচে আরও কিছু উদাহরণ দেওয়া হলো যেখানে আপনি দেখবেন আপনার এই নিউরোট্রান্সমিটারকে ছিনতাই করা হচ্ছে। যখন আপনি আপনার মোবাইল চেক করেন, আপনার একটা পুরস্কার পাবার মতো অনুভূতি জন্মায়। আপনি আশায় থাকেন কোনো আনন্দের সংবাদ অথবা কোনো বন্ধুর কাছ থেকে কোনো মেসেজের। যখন আপনি কোনো পরিসংখ্যান দেখেন, কোনো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, কোনো ওয়েবসাইট, ট্রাফিক পরিসংখ্যান, আপনি আশা করতে থাকেন দারুণ কোনো সংখ্যা দেখতে পাবেন। এই অনিশ্চয়তার ব্যাপারটা আপনার কাছে উত্তেজনাকর মনে হয়। যখন আপনি ইউটিউব দেখেন, আপনি আশা করেন মজার কোনো ভিডিও দেখবেন। যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাঝে, আপনি আশা করেন কোনো পুরস্কারের মতো অনুভূতি দেয় এমন কিছু, যেমন আপনার পোস্টের লাইক, কমেন্ট, আপনার কোনো বন্ধুর কাছ থেকে কোনো মেসেজ অথবা মজার কোনো বিষয়ের। উপরের কোনো একটা কাজে যদি আপনি নিমজ্জিত থাকেন, আপনি অতিরিক্ত উদ্দীপনা বা বিক্ষিপ্ত হবার ঝুঁকির মাঝে থাকেন। পরিণামে আপনি মনোযোগ বা ফোকাস করার ক্ষমতা হারাতে থাকেন। যারা কিছুদিন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকতে পারে তারা বুঝতে পারেন এসব কি পরিমাণ সময় নষ্ট করে বা ফোকাস নষ্ট করে। আপনার কি মনে হয় আপনি কিভাবে নিজের ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনতাই হতে দিচ্ছেন? খাবারের ক্ষুধা। খাবারের সন্ধানে শিকার করতে বের হওয়া আমাদের তৎপর করে তোলার অন্যতম চালিকা শক্তি ছিল।
ক্ষুধা আর পাশাপাশি খাবারকে পুরস্কার হিসেবে পাওয়া আমাদেরকে কাজ করতে উৎসাহিত করত। পুষ্টিকর, সুস্বাদু এবং বিশেষ করে চিনিযুক্ত খাবার আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। পটসড্যাম, জার্মানির ইনস্টিটিউট অব হিউম্যান নিউট্রিশনের অধ্যাপক সুসানে ক্লজের মতে মিষ্টি খাবারের প্রতি আমাদের এই আকর্ষণ একেবারেই সহজাত। চিনি ডোপামিনের ক্ষরণ ঘটায় আর আমাদেরকে ভালো অনুভব করায়। তিনি লিখেছেন, গবেষণায় দেখা গেছে চিনি ও ফ্যাটের সমন্বয় মস্তিষ্কের পুরস্কারজনিত কার্যক্রমকে উদ্দীপ্ত করে তোলে। কাজেই আমরা যে প্রতিদিনের সুগার ও ফ্যাট খাবার গ্রহণ করতে পছন্দ করি, এটা অবাক করার মতো কিছু না, তাই নয় কি? যাই হোক, আজকাল আমরা বিভিন্ন ধরনের পরিবেশে বসবাস করি, যদিও আমাদের এখনও খাদ্যের দরকার। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা খাবারের সন্ধানে বের হবার জন্য যে তাগিদ অনুভব করত, এখন তা অবান্তর। আমরা খুব সহজেই আমাদের পাশের সুপারমার্কেট বা বাজার থেকে যা দরকার তা নিতে পারি। এটার জন্য খুব বেশি পরিশ্রমের দরকার পড়ে না। আমাদের অধিকাংশের জন্যই যথেষ্ট খাবার রয়েছে। কিন্তু আমাদের জৈবিক নিয়ম পূর্বপুরুষদের মতো রয়ে গেছে। সমৃদ্ধ কোনো খাবার সামনে দেখলে এই খাবার পুরস্কার হিসেবে পাবার আনন্দ বা প্রত্যাশা আমাদের মাঝে জেগে ওঠে। ঠিক এখানটাতেই ফুড ইন্ডাস্ট্রি বা খাদ্য শিল্প এগিয়ে আসে। এই শিল্পে বিপণনকারীরা দেদারসে খরচ করে যেন আমরা তাদের পণ্য কিনি। তারা এটা আবিষ্কার করে বের করেছে, যে কোনো খাবার চিনি মেশালে তা খাবারকে সুস্বাদু করার পাশাপাশি আকর্ষণ জাগাতে সক্ষম। এ কারণে যে কোনো প্রক্রিয়াজাত খাবারের উপাদান দেখলে আপনি সেখানে চিনির উপস্থিতি খুঁজে পাবেন। যাই হোক, চিনি কতটুকু আসক্তিকর এটা নিয়ে বিতর্ক আছে। আপনি কোথাও পড়তে পারেন এটা কোকেনের মতো আসক্তিকর। আসলে তেমনটা নয়। সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক রবার্ট লেস্টিং জানান, চিনি আসক্তিকর, কিন্তু এটা বড়জোর নিকোটিনের সমান, হিরোইনের মতো নয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রিস্ট জিয়াউদ্দিন বলেন, মস্তিষ্কের পুরস্কার সিস্টেম আর যে সার্কিট আমাদের খাদ্য ব্যবহার নিয়ন্ত্রণ করে সেটা মাদক গ্রহণের ক্ষেত্রেও একই রকমভাবে কাজ করে। কিন্তু চিনির বদলে মাদক এই সিস্টেমটা ছিনতাই করে আর স্বাভাবিক নিয়ন্ত্রণ বন্ধ করে দেয়। কিংস কলেজ লন্ডনের পুষ্টি ও খাদ্যাভ্যাস বিভাগের ইমেরিটাস অধ্যাপক টম স্যান্ডার্স জানান, চিনি মাদকের মতো আসক্তিকর, এটা অযৌক্তিক। তিনি আরও বলেন, এটা সত্য যে মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ একটা অভ্যাস গড়ে তুলতে পারে, কিন্তু এটা কোকেন বা আফিমের মতো আসক্তিকর না। যখন কেউ চিনি বন্ধ করে তখন এসব ড্রাগ বন্ধ করলে যে লক্ষণ দেখা যায় তেমনটা ঘটে না। উপসংহারে বলা যায়, চিনি ও চর্বির প্রতি মানুষের আকর্ষণ সহজাত ও স্বাভাবিক। আমরা এটার প্রতি আসক্ত না হলেও নিজের তাগিদেই এসব, বিশেষ করে চিনির উপর নির্ভরশীলতা কমানো দরকার। ডোপামিনের সার্বক্ষণিক উদ্দীপনা আপনার দীর্ঘস্থায়ী চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করতে পারে। গবেষণায় দেখা যায়, সাফল্য নিয়ে যারা ভবিষ্যৎবাণী করতে সক্ষম তারা আসলে দীর্ঘস্থায়ী চিন্তা করে। যেসব মানুষ তারা ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চায় বারবার এই ব্যাপারটাকে ফোকাস করে, তারা বর্তমানেই ভালো সিদ্ধান্ত নিতে পারে। তাদের প্রবণতা থাকে অন্যদের চেয়ে বেশি স্বাস্থ্যকর খাবার গ্রহণের, প্রোডাক্টিভ কাজ করার এবং টাকা সঞ্চয় ও বিনিয়োগের। সাফল্য নিয়ে ব্যাপক গবেষণার শেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড. এডওয়ার্ড সিদ্ধান্তে আসেন, অর্থনৈতিক ও ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি। তিনি এই দীর্ঘস্থায়ীকে এইভাবে সংজ্ঞায়িত করেন যে এটা একটা ব্যক্তির সামর্থ্য যে ভবিষ্যতের অনেক বছরের কথা চিন্তা করে বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দুর্ভাগ্যজনক ব্যাপার, আজকের যুগে দীর্ঘস্থায়ী লক্ষ্যের জন্য মনোযোগী হওয়া কোনো সহজ কৃতিত্ব নয়। অনেক বাহ্যিক ব্যাপার আছে যা আমাদের স্বল্প সময় চিন্তার জন্য বাধ্য করে এবং অল্পতেই পরিতৃপ্ত করে ফেলে। যদিও আমরা জানি আমাদের কি করতে হবে, তবু আমরা ব্যর্থ হই। যেমন, আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে জানা সত্ত্বেও অনিয়ন্ত্রিতভাবে আমরা মিষ্টি অথবা চিনিযুক্ত পানীয় খেয়ে ফেলি। আমাদের পড়তে হবে জানা সত্ত্বেও আমরা আরেকটা নেটফ্লিক্সের সিরিজ দেখার নামে গড়িমসি করি। আমরা জানি এক্সারসাইজ করলে আমাদের কি উপকার হবে, এর বদলে আমরা বসে থাকতে অথবা সোশ্যাল মিডিয়াতে বন্ধুর সাথে চ্যাট করতে পছন্দ করি। আমার দৃঢ় বিশ্বাস, এই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট সামগ্রিকভাবে আমাদের দীর্ঘস্থায়ী চিন্তা করার ক্ষমতা ও আমাদের সামনে থাকা কাজের উপর ফোকাস করার যে ক্ষমতা, উভয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এটা বিস্ময়কর না? অ্যাপেলের সিইও স্টিভ জবস তার বাচ্চাদেরকে ফোন বা ট্যাবলেট ব্যবহার নিষিদ্ধ করেছিলেন, যদিও তার ব্যবসা ছিল লক্ষ লক্ষ গ্রাহকের কাছে এসব জিনিস বিক্রি করা। ফেসবুকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ, কোটিপতি বিনিয়োগকারী চামাথো পালিহাপিটিয়া মতামত দেন,
আমাদের মস্তিষ্ক নতুন করে দীর্ঘস্থায়ী চিন্তায় ফোকাস আনার জন্য অভ্যস্ত করতে হবে। এটার জন্য প্রথমেই আমাদের ফোন থেকে সোশ্যাল মিডিয়ার অ্যাপ মুছে ফেলতে হবে। তার ভাষায় এইসব অ্যাপ আমাদের মাথাকে অনেক দ্রুত প্রতিক্রিয়া পাবার জন্য অভ্যস্ত করে ফেলে। লাইক, কমেন্ট, মেসেজের রিপ্লাই এসবের মতো সার্বক্ষণিক ফিডব্যাক পেতে পেতে আমরা আশা করি আমরা যেটাই করি না কেন তার দ্রুত ফল পাব। এই অনুভূতির কারণে দ্রুত ধনী হন এর মতো বিজ্ঞাপনগুলো আমাদেরকে চাঙ্গা করে তোলে, আর সচেতনভাবেই আমরা এর পক্ষপাত করি। যেমন আমরা শুধু ধনীদের কথা শুনি, সবচেয়ে সফল ইউটিউবারের কথা শুনি, কিন্তু যে ব্যর্থ হয়েছে তার কথা শুনি না। বেশি বেশি স্টিমুলেশনের চাহিদার কারণে আমাদের ফোকাস স্বল্প সময়ের জন্য প্রস্তুত হয়, আমাদের দৃষ্টিভঙ্গিরও বিকৃতি ঘটে। এসব কারণে আমাদের একটা ভুল মানসিক কাঠামো দাঁড়ায়, যেমন সাফল্য সহজে আরও দ্রুত আসা উচিত। আমরা টাকা কামাতে অথবা ওজন কমাতে কঠোর পরিশ্রমের দরকার নেই। আদতে এসব ভ্রান্ত ধারণা আমাদের বাস্তব দর্শন ও সময়ের দৃষ্টিভঙ্গি নষ্ট করে। রাতারাতি সাফল্য পাওয়া মানুষদের দেখে আমাদের হিংসা হতে পারে, বিখ্যাত ইউটিউবারদের উপর আমাদের বিরক্তি ধরে যেতে পারে। আমরা নিজেদেরকে সামর্থ্যের অপর্যাপ্ত ভাবতে শুরু করি। এসব আমাদেরকে ভাবায় হয়তো আমি যথেষ্ট ভালো নই, স্মার্ট নই, শৃঙ্খলাবদ্ধ নই। আমরা ভাবি এই ঘাটতি পূরণের জন্য আমাকে আরও তাড়াহুড়া করতে হবে, না হলে আমি সুযোগ হারাবো। আমাকে সেই গোপন রহস্য খুঁজে বের করতে হবে যা আমাকে সফল বানাবে। আর এই উগ্র প্রতিযোগিতায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাই, ধৈর্য। সারাদিন মোটিভেশন ভিডিও দেখা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে করা কাজ আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে। শান্ত থেকে আপনার সামনে যে কাজ আছে এটার উপর ফোকাস করুন, আপনি লক্ষ্যে যেতে পারবেন। ব্যাপার হচ্ছে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনের দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য অবশ্যই আপনার মনোযোগের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি মস্তিষ্ককে দীর্ঘস্থায়ী জিনিসে ফোকাস করার জন্য ব্যবহার করা শিখতে হবে। এটা করার জন্য অতি উচ্চমাত্রার উদ্দীপক কাজকর্ম থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। এখানে দীর্ঘস্থায়ী চিন্তার একটা আদর্শ চিত্র দেখাচ্ছি। পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানিটির নাম অ্যামাজন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে, কিন্তু প্রথমবারের মতো লাভজনক বছর হবার জন্য এটিকে অপেক্ষা করতে হয় ২০০৩ সাল পর্যন্ত। এই বছর অ্যামাজনের মোট লাভ হয় $৩৫ মিলিয়ন, ঠিক আগের বছর যেটি লোকসান করেছিল $১৪৯ মিলিয়ন। এখন এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস হয়তো আগেই লাভ করতে পারতেন, কিন্তু এর পরিবর্তে তিনি এই প্রতিষ্ঠানকে একটা শক্ত ভিত্তি দিতে পুনরায় বিনিয়োগ করেন, যেন দশকের পর দশক এটি টিকে থাকে। আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এমন কাজ করতে আমি উৎসাহ দিতে চাই। সাফল্যের ভিত্তিতে একটার পর একটা ইট গাঁথুন, এমনভাবে ভিত বানান যেন কোনো বাধা বা বিপত্তিতে এটা ধসে না পড়ে। মনে রাখবেন, দীর্ঘস্থায়ী চিন্তাভাবনাই আপনার লক্ষ্য অর্জনের গোপন রহস্য। সাফল্য আজ অথবা কালকেই আসবে না, আপনাকে ধৈর্য ধারণ, সেই সাথে ধারাবাহিক হবার কৌশল আয়ত্ত করতে হবে। এটার জন্য যেসব আপনার মনোযোগের বিপক্ষে ঘটায় সেসব সরিয়ে ফেলতে হবে। দীর্ঘস্থায়ী কোনো সম্ভাবনার চিত্র মনে আঁকতে যেসব বাহ্যিক উদ্দীপনা আপনার ফোকাস সরিয়ে দেয় সেসব সরিয়ে ফেলুন। এরপর দেখবেন আপনি আগামী বছরগুলোয় নিজেকে যেমন দেখতে চান তা পাবার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। মুদ্রা কথা, আজকের সমাজ অনেক দিন থেকেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনতাই করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে এই ডিজাইন আপনার ভালোর জন্য করা হয়নি, বরং যত রকম কার্যকরভাবে আপনার মানিব্যাগ খালি করা যায় সেভাবে সব ডিজাইন করা হয়েছে। যাই হোক, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা নাটকীয়ভাবে আপনার মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতা কমিয়ে দেয়, আপনাকে অস্থিরচিত্ত করে, নিজের সম্পর্কে খারাপ লাগা কাজ করায়, আপনার জীবন ও এর আশপাশের মানুষদের উপর ইতিবাচক প্রভাব ফেলার কাজটি এই অতি উদ্দীপক জিনিসগুলো কঠিনতর করে ফেলে। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে নিচের কাজগুলো যত সুনির্দিষ্টভাবে করা যায় করে ফেলুন। আপনার মস্তিষ্কে ছিনতাই ঘটে যখন আপনি অতিরিক্ত উদ্দীপনার মাঝে থাকেন। গড়িমসি করার অনেক কারণ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি অতিরিক্ত উদ্দীপনা, আমাদের চোখ এড়িয়ে যায়। শান্ত ও ফোকাস থাকলে আপনার জন্য মূল কাজ করা অনেক সহজ হয়ে যায়। আপনার আসল লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া আপনাকে উদ্বেলিত করতে পারে, কিন্তু আপনি শান্ত ও ফোকাস না থাকলে সমস্যা দানা বাঁধতে থাকে। সারাদিন আপনি তাড়াহুড়া করতে থাকেন, একটা কাজ করে আরেকটা কাজ করতে থাকেন।
একটা হুইলের মাঝে ইঁদুর যেভাবে দৌড়াতে থাকে আপনিও তেমন করে থাকেন। আপনি আপনার কাজ শেষ করতে পারেন না। বিভিন্ন বাধা আপনার ফোকাস নষ্ট করতে থাকে। আপনি ইমেল দেখে, সোশ্যাল মিডিয়া দেখে অথবা শিক্ষামূলক ভিডিও দেখে দেখে সময় নষ্ট করতে থাকেন। এ শুরু হয় আপনি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আপনার ফোন হাতে নেবার সময় থেকে। এরপর এটা অগ্রসর হয়, আপনি ইমেল দেখতে থাকেন, কিন্তু সেটা সেখানেই থামে না। এরপর অল্প সময়ের জন্য আপনি সোশ্যাল মিডিয়া থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নেন। এর মাঝে ইমেল, নোটিফিকেশন, লাইক এসব আপনার মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ ঘটাতে থাকে। আপনি উদ্দীপ্ত হতে থাকেন। এখন আপনি আপনার স্টিমুলেশনের ডোজ পেয়ে গেছেন। আপনি কাজ শুরু করতে পারেন, তাই তো? কিন্তু এরপর কি হয়? যখন আপনি আপনার ডেস্কে গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে বসেন, এটা কি আপনি সহজেই করতে পারেন, নাকি কাজ ছাড়া আপনার আর সবকিছুই ভালো লাগতে থাকে? আদতে আপনি নিজেকে বলতে থাকেন এই কাজটি আপনি কিছু পরে করলেও পারবেন। হয়তো আপনার আরেক কাপ কফি খেতে ইচ্ছা করবে, অথবা ইমেলের জবাব দেবার কথা মনে হবে। আপনার মনে হবে কাজ অপেক্ষা করুক। ফলে আপনি ইঁদুরের হ্যামস্টার হুইলে চড়ে বসবেন। আরও একটি স্টিমুলেশন পাবেন, যেটা ঘণ্টা, এমনকি দিনব্যাপী চলতে পারে। উপরের ঘটনার সাথে নিজেকে মেলাতে পারছেন কি? অতিরিক্ত স্টিমুলেশনজনিত সমস্যা। যখন আপনি স্টিমুলেশন বা উদ্দীপনাময় কাজ করতে থাকবেন, আপনার ব্রেইন আরও স্টিমুলেশন চাইবে। আপনার স্টিমুলেশন লেভেল যত বাড়বে, আপনার স্বাভাবিক কাজ তত নীরস ও বিরক্তিকর মনে হবে। নিজেকে প্রশ্ন করতে থাকবেন, কেন বইয়ের কাজ করব, কেন রিপোর্ট লিখব, অথবা মার্কেটিং প্ল্যান করব, যেখানে আমি এর চেয়ে অনেক অনেক মজার কাজ করতে পারি। আপনার বর্তমান উচ্চমাত্রার স্টিমুলেশন ও আপনার কাজের কম মাত্রার স্টিমুলেশনের এই ফারাকই আপনার মধ্যে গড়িমসি ভাব আনবে। চিত্রটি এরূপ হবে, ধরুন আপনি একটা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের স্টিমুলেশন বা উদ্দীপনায় আছেন। আপনার আসল কাজ করার জন্য যে স্টিমুলেশন দরকার, সেটার সাথে এটা সমাপতিত নয়। যেমন একজন লেখক হিসেবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লেখালেখি করা, কিন্তু আমি যত দ্রুত আমার ইমেল দেখা, ইউটিউবে ঢোকা অথবা কতটা বিক্রি হচ্ছে এসব দেখা শুরু করি, বিক্ষিপ্ততার এমন এক ঘূর্ণিজালে পড়ে যাই যে সেখান থেকে পালাতে পারি না। আর স্টিমুলেশনের মাত্রা বাড়ার সাথে সাথে লেখালেখি আমার জন্য নীরস ও কল্পনাতীত চ্যালেঞ্জিং কাজ হয়ে যায়। এখন মূল প্রশ্ন, আমরা কি করতে পারি? কিভাবে আমাদের স্টিমুলেশন কমিয়ে ফেলব, যেন আমাদের আসল কাজ করতে আমাদের মজা লাগবে আর আমাদের মাঝে এটার কোনো উত্তেজনা কাজ করবে? এটা আমরা পরবর্তী সেশনে বলতে যাচ্ছি। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে সুনির্দিষ্ট ডিস্ট্রাকশন প্যাটার্ন, যেসব আপনার মাঝে অতিরিক্ত স্টিমুলেশন ঘটায়, তা লিখে ফেলুন। যেমন এটা হতে পারে ফেসবুক দেখা, নিউজ ফিডে ভিডিও দেখা, ইমেল চেক করা অথবা পত্রিকা পড়া। স্টিমুলেশন ফাঁদ। আপনি অতিরিক্ত স্টিমুলেশনের বলয়ে ঢোকা মাত্র আপনার মন আপনাকে কৌশলে প্রলুব্ধ করতে চাইবে এই খাদের মাঝে আটকে রাখতে। এর বদলে আরও বেশি স্টিমুলেশন পাবার জন্য অন্য কিছু খুঁজবে। সর্বোপরি আমাদের তো জীবন উপভোগ করতে হবে, তাই না? এই সেকশনে চলুন দেখা যাক কোন 4টি কৌশলে মস্তিষ্ক আপনাকে অতিরিক্ত স্টিমুলেশন করতে চায়। কৌশল 1, কাজে ফেরা সহজ। মন আপনার সাথে প্রথম যে কৌশল অবলম্বন করে তা হচ্ছে আপনাকে মনে করায় কাজে ফেরা সহজ জিনিস। এটা সত্য থেকে দূরে না হলেও বেশিরভাগ সময় ঘণ্টার পর ঘণ্টা আপনি কাজে ফিরতে পারেন না। দেখা যায় আপনি আপনার আসল কাজকে পরদিনের জন্য রেখে দেন। মোদ্দা কথা, একবার অতিরিক্ত স্টিমুলেশন এসে গেলে কাজে ফেরা কঠিন। আমি অগণিতবার নিজেকে বলেছি আমি পরে লেখা শুরু করব। এটা কখনোই হতে পারে না। যদি আপনি মনে করেন যে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ আছে আর চাইলেই আপনি কাজে ফিরতে পারবেন, তাহলে আরেকবার ভাবুন। কৌশল 2, আপনি এটা করতে পারবেন না। মনের আরেকটা কৌশল আপনাকে কোনো কাজ পরেও করতে পারবেন এটা বলা। এটা আপনাকে বলবে বিকেলে তোমার হাতে অনেক সময় আছে, অথবা আগামীকালও তুমি এটা করতে পারো, অথবা আগামী সপ্তাহ, অথবা আগামী মাস। যাই হোক, আপনি যদি প্রতিহত না করতে পারেন, কাজ পেছানো অভ্যাসে পরিণত হবে। 5 বছর পর লক্ষ্য অর্জনে যখন পিছিয়ে যাবেন, নিজের উপর রাগ হবে। কৌশল 3, উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয়। আপনি যখন উদ্দীপক কাজে ব্যস্ত থাকবেন, আপনার মন হিসাব করতে থাকবে আপনি কতটুকু মজা পাচ্ছেন। আপনার মনে হবে এটা আরও করা দরকার।
এখন অন্য কিছু ভাবার দরকার নেই, শুধু উপভোগ করো, এটাই আপনার মনে হতে থাকবে। কিন্তু আপনার মন যাই বলুক না কেন, উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয়। যখন আপনার উদ্দীপনা কমে আসবে, নিজেকে নিচের প্রশ্নগুলো করুন। ইউটিউব ভিডিও দেখে, ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করে, ইমেল বারবার চেক করে আসলে আমি কতটা উপকৃত হচ্ছি? এসব কি আমার জীবনমান বাড়াতে পারছে কিনা? মনে রাখবেন, উত্তেজনা ও পরিপূর্ণতা এক জিনিস নয়। উত্তেজনা মজাদার হতে পারে, কিন্তু এটা নিশ্চিত করুন যেন আপনার অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পায় ও আপনার মনোযোগের মাত্রা বৃদ্ধি পায়। এটা জীবনের দীর্ঘ যাত্রায় আপনাকে পরিপূর্ণতা এনে দিতে পারে। যদি আপনি আপনার সময় কার্যকর ও অর্থপূর্ণ উপায় ব্যবহার করতে শিখতে চান, আমার লেখা মাস্টারি সিরিজ ৪ নম্বর বইটি মাস্টার ইউর টাইম পড়ুন। কৌশল ৪, আপনি হাতছাড়া করছেন। ৩০ মিনিট পরপর ইমেল দেখা বা নিউজ ফিড পড়ার কারণে আপনার মাঝে একটা ভ্রান্ত ধারণা জন্মাচ্ছে যে আশেপাশের পরিবেশের উপর আপনার নিয়ন্ত্রণ আছে। আপনি কোনো গুরুত্বপূর্ণ ইমেল অথবা ব্রেকিং নিউজ হাতছাড়া হতে দিতে চান না, তাই তো? কিন্তু আপনার আসলেই কি সব মেইলের রিপ্লাই দেওয়া দরকার পড়ে? অথবা প্রতিদিনই কি আপনার সাম্প্রতিক খবর দেখা দরকার হয়? এই ধরনের চিন্তা জন্ম নেয় আসলে আমি কিছু মিস করছি না তো, এই ভয় থেকে। এই ভয় আসলে আসে আপনার সংকীর্ণ চিন্তাধারা থেকে। আপনার হয়তো ধারণা জন্মেছে আপনার জন্য যেসব সুযোগ আছে তার সংখ্যা খুব সীমিত, যেমন আপনার সকল সুযোগই লুফে নেওয়া দরকার, তাই তো? কিন্তু সুযোগ সবখানেই আছে, ভবিষ্যতে আরও থাকতে পারে। তথাপি আপনি একটা খবর মিস করে গেলেন, একটা ইভেন্টে যেতে পারলেন না, অথবা আপনার প্রিয় ইউটিউবারের সর্বশেষ লাইভ ভিডিও মিস করে গেলেন। এটা স্বাভাবিক। নিশ্চিতভাবে আমি আপনার বাচ্চার জন্মদিন, ভাই অথবা বোনের বিয়ে মিস করাকে উৎসাহ দিতে পারি না, কিন্তু অধিকাংশ ঘটনার ক্ষেত্রে এসব আসলে যায় আসে না। ব্যক্তিগতভাবে আমি খুব কমই খবর দেখি, আর যাদের চিনি না তাদের ফোন ধরি না, এবং আমি কখনোই কোনো নির্দিষ্ট ইভেন্ট মিস করলে চিন্তিত হই না, কারণ আমি জানি ভবিষ্যতে উপভোগ করার জন্যে আরও অনেক ইভেন্ট আমি পাব। আপনার কি অবস্থা? আপনি কি হাতছাড়া হবার ভয়ে ভীত? দিনের কোনো সময় আপনি যদি এ ধরনের ফাঁদে পড়ে যান, নোট করুন। সচেতনতা আপনার স্টিমুলেশনের মাত্রা কমিয়ে আপনাকে মনোযোগী ও ফোকাস হতে সাহায্য করবে। আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে থাকবেন। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে ১ থেকে ১০ স্কেলে নিচের কৌশলগুলোর জন্য নিজেকে রেট করুন। ১ মানে আপনি ফাঁদে পড়ছেন না, আর ১০ মানে এটা আপনার পরিস্থিতির সাথে পুরোপুরি যায়। কৌশল ১, আমার মন আমাকে বোঝায় যে কাজে ফিরে যাওয়া সহজ। কৌশল ২, আমার মন আমাকে বলে আমি পরে করতে পারব। কৌশল ৩, আমার মন আমাকে বিশ্বাস করায় যে উত্তেজনা ও পরিপূর্ণতা লাভ একই। কৌশল ৪, আমার মন আমাকে বলে সুযোগ খুবই সীমিত। শুনছিলেন থিবো মিরেসের মোটিভেশনাল বই ডোপামিন ডিটক্স। পড়ছিলাম এর প্রথম পর্ব। বইটা যতটুকু পড়েছি আমার খুব উপকারে আসছে। আমি জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে বা আপনারা কতটুকু উপকার পাবেন। আর বইটা পড়ে আমি নিজের পায়ে নিজে কুড়াল দিলাম কিনা আল্লাহ জানে, কারণ এখানে তো ইউটিউবে সময় কাটানোটাও একটা খারাপ বিষয় বলে ধরে নেওয়া হচ্ছে, আর আমি তো ইউটিউবার না। বেসিক্যালি তা না, একটা বিষয় নিয়ে সারাদিনের অনেকটা সময় কাটিয়ে ফেলাটা আসলে ঠিক না। সবকিছুরই একটা নিয়ম কানুনের মধ্যে থাকা উচিত, আর এই বইটা আমাদের সেই নিয়ম শৃঙ্খলাটাই আসলে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা কোনো কিছুর আসক্তি থেকে বের হতে পারবো। সেটা শুধু ইউটিউব ফেসবুক না, সেটা হতে পারে আপনি স্মোকিং ছাড়তে চাচ্ছেন বা অ্যালকোহল ছাড়তে চাচ্ছেন বা যে কোনো রকমের নেশা। এই নেশা জিনিসটাই খারাপ। সো নেশা থেকে কিভাবে বের হয়ে নিজেকে মোটিভেটেড করে নিজের কাজকে প্রাধান্য দিতে হয়, এই বইটা তাই আমাদের শিক্ষা দিচ্ছে। বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।